নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। রাজ্য শিক্ষা দপ্তর ও জি 24 ঘন্টার বিশেষ উদ্যোগে বাংলার শিক্ষা জুনিয়র ক্লাসরুমে আপনাদের স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর বিষয় আমাদের পরিবেশ এবং ষষ্ঠ শ্রেণীর বিষয় পরিবেশ ও ভূগোল। শ্রেণীর টপিক পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পশ্চিমবঙ্গের ভূমিরূপ ও পশ্চিমবঙ্গের বন ও নদী। ষষ্ঠ শ্রেণীর টপিক পৃথিবীর আবর্তন। আজ আমাদের সঙ্গে রয়েছেন আলিপুর মাল্টিপারপাস গভর্নমেন্ট স্কুলের মিনু দে এবং সাখাওয়াত গভর্নমেন্ট গার্লস স্কুলের শিক্ষিকা কাকলি দাস। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের তরফ থেকে। আমি প্রথম পঞ্চম শ্রেণীর বিষয়ে পড়ানোর জন্য ম্যাডাম আপনাকে একটুখানি অনুরোধ করব। আজ আমি তোমাদের কাছে শুরু করছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যকে নিয়ে। এবং তোমরা হয়তো ভাববে যে পশ্চিমবঙ্গ রাজ্যটাকেই আমরা বেছে নিলাম কেন নিলাম, যে আমরা জানি যে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে আমরা আসমুদ্র হিমাচল বলে থাকি। এই আসমুদ্র হিমাচল কেন বলা হয় এই কারণে যে আমরা এই পশ্চিমবঙ্গের মধ্যেই আমরা পাচ্ছি তোমাদের যেমন হিমালয়, আবার এদিকে আমরা পাচ্ছি কি না সাগরকেও পাচ্ছি, সেই জন্য আমরা বলছি আসমুদ্র হিমাচল। আচ্ছা, এবার হচ্ছে ঘটনা যে এখানে যখন আসমুদ্র হিমাচল বলা হচ্ছে, এরপরেও রয়েছে যে অরণ্য। এই অরণ্য, তাই পশ্চিমবঙ্গের মধ্যে আমি পাচ্ছি এবারে সাগর, পাহাড় এবং অরণ্য সব কিছু নিয়েই আমি আজকে ওই জন্য পশ্চিমবঙ্গটাকেই বেছে নিয়েছি। এবং যখন আমি দেখতে পাচ্ছি যে পাহাড় রয়েছে, পাহাড়ের থাকা রয়েছে বলে তাহলে ভূমির রূপ আলাদা হতে পারে। এদিকে যখন সাগর রয়েছে তা নিশ্চয়ই সেখানকার ভূমির রূপ আলাদা হতে পারে। হ্যাঁ, তো সেই কারণবশত আমি পশ্চিমবঙ্গের ভূমিরূপ নিচ্ছি, তারপরে নিচ্ছি নদী এবং আর নিচ্ছি কি না তোমার অরণ্যটাকে। এবার ঘটনা হচ্ছে যে আমি প্রথমে বলি ভূমিরূপটা। ভূমিরূপ কি না, আমি যেহেতু পশ্চিমবঙ্গের পাহাড়ের থেকে আসছি, তো পাহাড় আমার কোন দিকটাতে রয়েছে না দার্জিলিং, উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে ভূমিরূপকে আমি 3 ভাগে ভাগ করতে পারি। ভূমিরূপ 3 ভাগে কি না, এখানে হচ্ছে তোমার প্রথমে আমি যদি বলি সমতল ভূমি, তারপরে হচ্ছে মালভূমি, আর হচ্ছে এদিকে আমি যদি বলি পার্বত্য অঞ্চল। আচ্ছা, এইবারে হচ্ছে যে এই পার্বত্য অঞ্চল থেকেই আমি শুরু করি। পার্বত্য অঞ্চল হচ্ছে আমি উত্তরের পার্বত্য অঞ্চল অর্থাৎ দার্জিলিংটাকে ধরছি। এবার দার্জিলিংয়ে কি হচ্ছে না, ওখানে নিশ্চয়ই যখন আমি জানবো যে পার্বত্য অঞ্চলের যে ভূমিরূপ, সেখানে আমি কি সাগরের মতন আমি সমতল পাচ্ছি না বা মালভূমি পাচ্ছি না, সেখানে পাচ্ছি আমি কি না উঁচু বিশাল বিশাল পাহাড়ের শৃঙ্গ, পর্বতশৃঙ্গ পাচ্ছি। এরপরে সেই পর্বতশৃঙ্গ অঞ্চলে কিছু ভূমিরূপটা তো আলাদা হতেই পারে, আমি পরে আসছি আবার একটা কথায়। এরপরে মালভূমি অঞ্চল, এই মালভূমি অঞ্চলে কি হচ্ছে না, পার্বত্য অঞ্চলে যেমন নাকি বিশাল উঁচু শৃঙ্গ পাচ্ছি, মালভূমি অঞ্চলে সেটা পাচ্ছি না। মালভূমি অঞ্চলে দেখতে পাচ্ছি যে পাহাড়ের টিলা রয়েছে, কিন্তু তার উচ্চতা এই পার্বত্য অঞ্চলের মতো নয়। অর্থাৎ মালভূমি অঞ্চলের যে পাহাড়ের উচ্চতা রয়েছে সেটা মোটামুটি আমি ধরতে পারি এই 600 থেকে 800-র মধ্যে। আচ্ছা, এরপরে হচ্ছে কি না উচ্চতাটা। আর এরপরে যখন আমি আসছি যে সমতল ভূমি, সমতল ভূমি কোথায় বলবো না, যেখানে হচ্ছে আমার সাগরের যেখানে রয়েছে সেই সাগরের জায়গাটাতে আমার সমতল ভূমিতে আমি আসছি। হ্যাঁ, সাগরের লেভেল আর আমার সমতল ভূমি এক জায়গাতে আসছে। আচ্ছা, এইবার আমি বলি যে যখন আমি দেখতে পাচ্ছি যে আমি এরপরে কি বলছি না, আমি বলতে চাইছি যে অরণ্যটাকে। এবার অরণ্যটাকে যেমন ধরতে চাইছি যে অরণ্য যখন হচ্ছে, তাহলে পার্বত্য অঞ্চলে যেই গাছগুলো জন্মাবে মালভূমি অঞ্চলে সেই গাছগুলো হবে না। আবার মালভূমি অঞ্চলে যে গাছগুলো আমি পাবো হয়তো সমতল ভূমিতে এসে পাবো, কিন্তু একদম যে পাবো না তা নয়, কিন্তু পাবো। আচ্ছা, আমি প্রথমে পার্বত্য অঞ্চল বলি। পার্বত্য অঞ্চলের মানে ক্যারেক্টার অনুযায়ী দেখা যাবে যে পাহাড়ের যেরকম উঁচু রেঞ্জ সেরকমই তাদের একটা কিছু গাছ জন্মায়, যেমন পাইন, ফার, ওক, বার্চ। এই পার্বত্য অঞ্চলে এই গাছগুলো জন্মায় এবং এগুলোর ক্যারেক্টার হচ্ছে কি একদম সোজা উঠে যায়। হ্যাঁ, পাহাড়ের চূড়ার মতনই খানিকটা দেখতে লাগে, দেবদারু। আচ্ছা, এরপরে হচ্ছে আমি মালভূমি অঞ্চলে আসছি। মালভূমি অঞ্চলের যে বন দেখতে পাচ্ছি অর্থাৎ অরণ্য দেখতে পাচ্ছি, সেই অরণ্যতে দেখতে পাচ্ছি যে কী কী গাছ জন্মায়। পলাশ, শাল, সেগুন, শিমুল,
এরকম ধরনের কিছু গাছ আছে, মেহগনি এরকম গাছ আছে। আচ্ছা, এবার সমতল ভূমিতে আসছি। সমতল ভূমিতে এসে আমি কোথায় যাচ্ছি না, সমতল ভূমিতে যে গাছগুলো পাচ্ছি, আম, জাম, কাঁঠাল আর অন্যান্য পেঁপে, কলা সমস্ত গাছ আমি পাচ্ছি। আচ্ছা, এইবার আমি বলি এই সমতল ভূমি থেকে আমি যদি আরেকটু দক্ষিণের দিকে চলে যাই, অর্থাৎ আমি গিয়ে পাবো আমার সুন্দরবনকে। এই সুন্দরবন অঞ্চলে আবার কিছু গাছ আছে যেটা বলবো আমরা সুন্দরী বা গরান গাছ। এখানে বলি এই সুন্দরী এবং গরান গাছের কিছু ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে আমি ওখানে দেখতে পাচ্ছি যে সুন্দরী গাছের বা গরান এই গাছগুলোতে যে শ্বাসমূল থাকে আর ঠেসমূল থাকে, অর্থাৎ এই জায়গাটাতে এলাকাটাতে কি হচ্ছে না, শ্বাসমূল ঠেসমূল না হলে পরে এখানকার এই গাছগুলো বাঁচতে পারবে না। অর্থাৎ এই যে গাছটা থাকছে, এই গাছের এখান থেকে কিছু শ্বাসমূল, এই শ্বাসমূলটা কেন থাকছে, যে সে যখন মানে আমাদের এই এখানটাতে কি হচ্ছে নদী মাতৃক, আমি এটা আবার পরে আসবো যখন নদীটা পড়াবো, শ্বাসমূলটা না থাকলে এখানে ও শ্বাস নিতে গিয়ে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এইবার হলো কি যে আমি এরপরে আসব আবার কিছু নদীর কথায়। নদীর কথায় কেন আসতে হবে, যে পার্বত্য অঞ্চলের নদী, মালভূমি অঞ্চলের নদী এবং সমভূমি অঞ্চলের নদী। যখন আমি সাগর পেয়েছি তাহলে সাগরেও তো আবার জল থাকতে হবে, সেই জলটা আসবে কোথা থেকে, তাহলে বুঝতে হবে যে পার্বত্য অঞ্চলে কিছু নদী আছে, সেই নদীর থেকে আসবে, বা মালভূমি অঞ্চলের নদী আসবে, সেখান থেকে জল গিয়ে সাগরে পড়বে, এটাই তো আমাদের কথা। তো পার্বত্য অঞ্চলের যে নদীটা আমি পাচ্ছি, সেই নদীগুলো হচ্ছে পুরোটাই বরফ গলা জলে পুষ্ট, অর্থাৎ বরফ থেকে বরফ, আমাদের পাহাড়ে বরফ পড়ে, তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো যে পাহাড়ে বরফ জমে, সেই পাহাড়ে বরফ কখনো কখনো তো নিশ্চয়ই গলে যাবে। হ্যাঁ, আমরা কখনো বাড়িতে যদি আইসক্রিম, স্টিক আইসক্রিম রাখি, দেখতে পাবে যে কিছুক্ষণ পরে ওটা তো জল হতে থাকে। তো সেই রকমই এই জলটা যখন মানে জল হবে আর কি, বরফটা গলে যখন জল হবে, সেই জলটা যাবে কোথায়, তো নদীর মাধ্যমে সেটা আসতে থাকবে। তাই পার্বত্য অঞ্চলের বেশিরভাগ নদী হচ্ছে বরফ গলা জলে পুষ্ট। এইবার হবে কি না, মালভূমি অঞ্চলের নদীগুলো, এই মালভূমি অঞ্চলের নদী তাহলে কোথা থেকে আসছে জল, তাহলে এখানে বলতে হবে যে মালভূমি অঞ্চলের নদী হচ্ছে বৃষ্টিতে, বৃষ্টি এই জলে আমাদের কি হচ্ছে না পুষ্ট থাকছে, এবং সেই মালভূমি অঞ্চলের নদী সমতল ভূমিতে। এই মাঝখানটাতে সমতল ভূমি আর মালভূমির মাঝখানে আমরা আরেকটা জায়গা পাই, যেটা হচ্ছে রাঢ় অঞ্চল বলা হচ্ছে, রাঢ় অঞ্চল বলা হয়। আর এইখানেও আরেকটা জায়গা বলি, যে পার্বত্য অঞ্চলের একটা জায়গা আছে যেখানে নিচু অঞ্চল, এটা হচ্ছে তরাই অঞ্চল। আচ্ছা, এইবার এই তরাই অঞ্চলটা হচ্ছে কি, তরাই অঞ্চলের জায়গাটাতে যে জমিটা আছে সেটা একটু স্যাঁতস্যাঁতে ধরনের হয়, ঠিক আছে। আচ্ছা, এইখানে কি হচ্ছে না, এখানে বৃষ্টি বেশি হয় বলেই, বৃষ্টিচ্ছায় অঞ্চলে বৃষ্টি হয় বলেই সেই জন্য এখানে তোমার তরাই অঞ্চল এবং একটু স্যাঁতস্যাঁতে অঞ্চল। আর এদিকে সমতল ভূমি আর মালভূমির মাঝখানে যে রাঢ় অঞ্চলটা পাচ্ছি, এখানকার জমি কি হচ্ছে না, ছোট ছোট তোমার লাল মাটি, আর হচ্ছে যে কিছু জল দাঁড়ায় না এরকম টাইপের কিছু অঞ্চল, এবং ছোট ছোট কাকর মিশ্রিত অঞ্চল মাটি এখানে রয়েছে। আচ্ছা, এইবার আমি আসি যে এই যে নদী বলছিলাম, নদী বলতে বলতে এবার বলি যে পার্বত্য অঞ্চল থেকে যে নদীটা এলো, আচ্ছা এইখান থেকে কিছু নদী আস্তে আস্তে সে এসে কি করলো, যে এসে আমাদের মেন নদী যেটা বলি তিস্তা, এই তিস্তা বা তোরসা, তারপরে হচ্ছে জলঢাকা, এই নদীগুলো আছে পার্বত্য অঞ্চলের। মালভূমি অঞ্চলের যে নদীগুলো আছে, মালভূমি অঞ্চলের নদী হচ্ছে তোমাদের অজয়, দামোদর, ময়ূরাক্ষী, এরকম কিছু নদী আছে। আবার সমতল ভূমি অঞ্চলের নদী, এবার মালভূমি অঞ্চল, সমতল ভূমি অঞ্চল যেখানে বলছি, এখান থেকে আমরা আবার যদি সমতল অঞ্চল থেকে একটু দক্ষিণের দিকে চলে যাই, এই দক্ষিণের দিকে থেকে এসে যাচ্ছে আমাদের মাতলা নদী, হ্যাঁ মাতলা নদী আছে। আচ্ছা, এইবার হলো কি যে যেটা সুন্দরবন অঞ্চল, এবার হলো ম্যাডাম একটু থামাই, ছাত্র ফোন করেছে, শুনে নিই ছাত্র বা ছাত্রী কে আছে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। নমস্কার, কে আছে টেলিফোন লাইনে? হ্যালো, না কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, ম্যাডাম প্লিজ আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, এবার আমি বলি যে আমরা এইখান থেকে এসে যাচ্ছি দক্ষিণ দিকে কি না সুন্দরবন অঞ্চলে আসলাম। এবার সুন্দরবন অঞ্চলে এসে আমরা দেখতে পাচ্ছি যে যেটা অঞ্চলটাকে বলা হচ্ছে ম্যানগ্রোভ অঞ্চল, অর্থাৎ এই অরণ্যর মধ্যে পড়া যাচ্ছে ম্যানগ্রোভ অঞ্চল। হ্যাঁ, তো এইবার আরেকটু বলি তোমাদের কাছে যে আমি যে পার্বত্য অঞ্চল বা সমভূমি অঞ্চল বা মালভূমি অঞ্চলের এখানটাতে
হলো যে নদীগুলো এসলো এই যেটা বলতে গেছিলাম যে পার্বত্য অঞ্চলে যে নদী তিস্তা তোরসা বা মালভূমি অঞ্চলের নদীগুলো যেটা বললাম। এবার আমার আরেকটা কথা যে পশ্চিমবঙ্গের আরেকটি নদী আছে যে আমার মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে বয়ে আসছে, সেই নদীটা হচ্ছে ভাগীরথী বা হুগলি নদী। এই নদী এসে এবার যখন প্রথমে আমি তোমাদের বলেছিলাম যে আমি সাগরকেও পেয়েছি, তাহলে আমি কোথায় গিয়ে পাচ্ছি যে সাগর? তোমরা আশা করি সবাই জানো যে বলতে পারবে যে দীঘা বেড়াতে গেছি, আমি সাগর দেখতে পেয়েছি। কি সাগর? না, বঙ্গোপসাগর আমি দেখতে পেয়েছি। তাহলে নিশ্চয়ই আমি সাগরটা কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা আমাকে বলতে হবে। যে আমি এই সাগরটা যখন পাচ্ছি, এবার এই নদী আমার পশ্চিমবঙ্গের উপর থেকে যখন আসছে যে ভাগীরথী বা হুগলি নাম নিয়ে, এই নদী এসে কোথায় পড়ছে? সাগরে মিলিত হচ্ছে। এই সাগরটা আমি কোথায় এসে পেলাম? না, আমি একটু এগিয়ে যাই, যেটা আমরা ডায়মন্ড হারবারের দিকে এগিয়ে এসে ওখানে হলদি নদী পাচ্ছি এবং সেই হলদি নদী বা বঙ্গোপসাগর পাচ্ছি। এইখানে গিয়ে আমার এই হুগলি নদী বা ভাগীরথী নদী এসে এখানে মিলিত হচ্ছে। হ্যাঁ, তো আমি এবার বলি যে এইখানে যখন এসে মিলিত হয়েছে, তো সেই মিলিত অবস্থাতে আমি সেই কারণেই বললাম যে আমার এখানে এসে কি হচ্ছে না, আমি সাগরটাকেও পেয়ে গেলাম। ম্যাডাম একটু থামাচ্ছি আপনাকে। প্রথম প্রশ্ন যারা আমাদের কাছে পাঠিয়েছিল গতকাল আমাদের ইমেলের মাধ্যমে যেভাবে প্রশ্ন এসে থাকে গতকাল, সেভাবে পাঠানোর প্রথম প্রশ্ন, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য কেন উল্লেখযোগ্য? এই প্রশ্ন পাঠিয়েছে আমাদেরকে সুব্রত মণ্ডল, দাইহাট উচ্চ বিদ্যালয় থেকে। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য কেন উল্লেখযোগ্য? আমি কাকুলি ম্যাডাম আপনার কাছ থেকে একটু বলবো দিতে। আচ্ছা, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য যেমন আমাদের সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ উল্লেখযোগ্য, সেই রকম আবার ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য উল্লেখযোগ্য। কেন উল্লেখযোগ্য সেটা বলি। প্রথমত পশ্চিমবঙ্গের অবস্থানের দিক দিয়ে যদি আমরা বলি, আমাদের ভারতবর্ষের মানচিত্রে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যা উত্তরে হিমালয়কে স্পর্শ করে আছে। ভারতবর্ষের উত্তরে আমাদের যে হিমালয় পর্বতমালা রয়েছে, মানে পশ্চিমবঙ্গের উত্তর দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বেশ কিছু অংশ হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত। আবার আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে চলে আসি, সেখানে কি দেখব না, সেখানে রয়েছে বঙ্গোপসাগর। তাহলে একমাত্র রাজ্য যা হিমালয়কেও স্পর্শ করেছে এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগরকেও স্পর্শ করেছে। তাহলে এটা অবস্থানের দিক দিয়ে আমরা বলছি। তারপরে আমরা কোন দিক দিয়ে আসব, যে এখানে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে পর্বত, মালভূমি এবং সমভূমি তিন রকমের ভূমিরূপের বৈশিষ্ট্য বা বৈচিত্র্য আমরা বলতে পারি পাই। আবার এটা বলতে পারি পশ্চিমবঙ্গ এমন রাজ্য যেখানে বিভিন্ন ধরনের নদী আছে। কিরকম? কিছু নদী আছে বরফ গলা জলে পুষ্ট, যেমন আমরা বলতে পারি তিস্তা। আবার কিছু নদী আছে আমাদের বৃষ্টির জলে পুষ্ট, যেমন ছোটনাগপুর মালভূমি থেকে যে সমস্ত নদীগুলো উৎপন্ন হয়েছে সেগুলো সব বৃষ্টির জলে পুষ্ট। আবার আমরা বলতে পারি পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। কিরকম? তুমি সুন্দরবনে যাও, ম্যানগ্রোভ ফরেস্ট পাবে। তুমি পাহাড়ে চলে যাও দার্জিলিংয়ে, সেখানে দেখবে পাইন ফর, দেবদারু। আবার মালভূমি অঞ্চলে সেখানে পর্ণমোচী অরণ্য পাবে। এই যে এত ভ্যারিয়েশন, সেটা কিন্তু ভারতবর্ষের খুব কম রাজ্যেই পাওয়া যায়। আবার আমরা যদি বলি জলবায়ু, পশ্চিমবঙ্গে তুমি যাও বক্সাডুয়ার, সেখানে প্রচুর বৃষ্টি হয়। আবার আমরা যদি পুরুলিয়া, এখানে দেখি বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। আবার গাঙ্গেয় সমভূমি অঞ্চলে ভালোই বৃষ্টি হয়। আবার যদি আমরা, এগুলো তো প্রাকৃতিক দিক গেল, প্রাকৃতিক দিকের এত বৈচিত্র্য। আবার যদি আমরা আঞ্চলিক দিকে যাই পশ্চিমবঙ্গের, তাহলে দেখবো পশ্চিমবঙ্গে বিভিন্ন জাতির মানুষ বাস করে, শিক্ষায় পশ্চিমবঙ্গ অনেক উন্নত। সেই সমস্ত মানে জাতি ধর্ম নির্বিশেষে পশ্চিমবঙ্গ সবার জন্য আমরা এখানে খুব সুন্দরভাবে বাস করি, এমন একটি রাজ্য পশ্চিমবঙ্গ। এই জন্য ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গের স্থান বা পশ্চিমবঙ্গের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য। অঙ্কন চক্রবর্তী এক ছাত্র ফোন করেছে আমাদেরকে, শুনে নি অঙ্কনের কি প্রশ্ন। অঙ্কন কি প্রশ্ন রয়েছে? গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? গঙ্গা নদীর উৎপত্তি কোথায় ম্যাডাম? গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ থেকে। অ্যাকচুয়ালি গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গা, আমরা ভাগীরথী মানে আর অলকাপুরী হিমবাহ থেকে উৎপন্ন অলকানন্দা দুটো এসে দেবপ্রয়াগে মিলিত হয়। সেখানে গঙ্গা নাম নিয়ে গঙ্গা নদী ফার্স্ট দক্ষিণ দিকে, তারপরে পূর্ব বাহিনী হয়ে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়ে। তা তোমরা এখন ছোট ক্লাস 6-এ তোমাদের বইয়ে যেটা আছে যে গঙ্গোত্রী হিমবাহ হচ্ছে গঙ্গার উৎস। অ্যাকচুয়ালি ছোট ছোট বেশ কয়েকটা হিমবাহ থেকে কিছু ছোট ছোট নদী একসঙ্গে এসে মিলিত হয়ে তারপর গঙ্গা নাম নিয়ে দক্ষিণ দিকে বয়ে গেছে। তো গঙ্গা নদীর উৎস তোমরা যেটা বলবে যে গঙ্গোত্রী হিমবাহ হচ্ছে গঙ্গা নদীর উৎস। ওকে ম্যাডাম, দ্বিতীয় কোশ্চেন রয়েছে। এই প্রশ্নের উত্তর সরাসরি আমাদের সঙ্গে অর্পিতাদি রয়েছেন নদিয়া থেকে, তার কাছ থেকেই নেব। কিন্তু প্রশ্ন করেছে তিয়াশা, বড়া মধুসূদন বালিকা বিদ্যালয় থেকে। তিয়াশার প্রশ্ন, পশ্চিমবঙ্গকে আসমুদ্র হিমাচল রাজ্য বলা হয় কেন? তিয়াশার প্রশ্ন, পশ্চিমবঙ্গকে আসমুদ্র হিমাচল রাজ্য বলা হয় কেন? সরাসরি নদিয়া থেকে, নদিয়া বিধানচন্দ্র মেমোরিয়াল
স্কুল থেকে, গার্লস স্কুল থেকে আমাদের সঙ্গে রয়েছেন অর্পিতা গুপ্ত। অর্পিতাদির কাছ থেকে নেব প্রশ্নের উত্তর। পশ্চিমবঙ্গকে কেন আসমুদ্র হিমাচল রাজ্য বলা হয়? তো আসমুদ্র হিমাচল রাজ্য বলা হয় কেন জানতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির দিকে একবার তাকাতে হবে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গের একদম উত্তর দিকে কি আছে, মানে যেখানে দার্জিলিং, যেখানে কালিম্পং, এই যে জেলাগুলো, আর আলিপুরদুয়ারের উত্তর অংশ, এই অংশটার মধ্যে কি আছে? পর্বতমালা। কোন পর্বত? হিমালয় পর্বতেরই অংশ, তাই তো, যার সর্বোচ্চ অংশ সান্দাকফু। আর একদম পশ্চিম দিকে যেটা আছে সেটা হচ্ছে মালভূমি অঞ্চল। কোন জায়গাটা? ওই পুরুলিয়া, তারপরে ঝাড়গ্রাম, বাঁকুড়া, তারপরে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এইগুলোর কিছুটা করে অংশ। এছাড়া আর বাকি পুরো অংশটা, বাকি অংশ মানে একদম হিমালয় পর্বতের পাদদেশীয় অঞ্চল থেকে একদম সুন্দরবন পর্যন্ত এই যে পুরো অঞ্চলটা, এটা হচ্ছে সমভূমি। আমরা একটু ম্যাপে দেখাই, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে পুরো খয়েরি রঙের অংশটা পশ্চিমবঙ্গ রাজ্যের একদম উত্তরে, এই যে খয়েরি রঙের অংশটা, এইটা হচ্ছে পার্বত্য অঞ্চল, ওই হিমালয় পার্বত্য অঞ্চল। হ্যাঁ, আর এই যে পশ্চিম দিকের এই অরেঞ্জ রঙের অংশটা, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। আর এই যে বাকি অংশটা দেখছো হিমালয়ের পাদদেশীয় অঞ্চল থেকে শুরু করে এই একদম দক্ষিণ প্রান্তে সুন্দরবন পর্যন্ত, এই পুরো অংশটা কিন্তু আস্তে আস্তে ঢালু হয়ে সমভূমি। ঠিক আছে, পুরোটাই সমভূমি। আর আরেকটা জিনিস খেয়াল করো, এই যে নিচে নীল রঙের অংশটা, এটা কি বলো তো? এটা হচ্ছে বঙ্গোপসাগর, তাই তো। তার মানে পশ্চিমবঙ্গের পুরো ছবিটা যদি আমি দেখি, ভূপ্রাকৃতিক বৈচিত্র্যটা যদি আমি দেখি, তাহলে কি দেখব? একদম উত্তরে একদম মাথায় সেখানে আছে মুকুটের মতন পর্বতমালা, আর একদম দক্ষিণ প্রান্তে আছে সমুদ্র, তাই তো। আস্তে আস্তে ভূমিভাগটা ঢালু হয়ে, পর্বত থেকে ঢালু হয়ে আস্তে আস্তে সমুদ্রে গিয়ে মিশেছে। তার মানে একদম মাথায় আছে পর্বত মুকুটের মতন, আর একদম দক্ষিণ প্রান্তে মনে হচ্ছে যেন পা ধুয়ে দিচ্ছে সমুদ্রের জলরাশি, তাই তো। তো সেই জন্যে পশ্চিমবঙ্গের সামগ্রিক ভূপ্রাকৃতিক বৈচিত্র্যটাকে বোঝানোর জন্য আসমুদ্র হিমাচল কথাটা ব্যবহার করা হয়েছে। আসমুদ্র হিমাচল মানে কি? সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। তার মানে এই যে উত্তরে পর্বত থেকে আস্তে আস্তে ঢালু হয়ে সমভূমিতে মিশেছে এবং সব শেষে গিয়ে সমুদ্রে, এই পুরো ভূপ্রাকৃতিক বৈচিত্র্যটাকে এই কথাটার মাধ্যমেই বোঝানো হয়েছে। আসমুদ্র হিমাচল মানে সামগ্রিক ভূপ্রকৃতিটা এইভাবেই বোঝানো হয়েছে। উত্তর পেলাম আমরা। তিয়াশার প্রশ্ন ছিল, অর্পিতা ম্যাডাম উত্তর দিলেন। আরেকজন ছাত্র বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, ছাত্রী রয়েছে শ্রেয়া চৌধুরী। বলো শ্রেয়া, তোমার কি প্রশ্ন? হ্যালো হ্যালো। হ্যাঁ শ্রেয়া, বলো তোমার কি প্রশ্ন? হ্যাঁ, আমার প্রশ্ন হলো, দেশের পূর্ব দিকে আমাদের রাজ্য অবস্থিত, তবু আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ কেন? দেশের পূর্ব দিকে অবস্থিত রাজ্য, তবু পশ্চিমবঙ্গ নাম কেন? আমি আসবো এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। তার আগে আরেকটি ছাত্র রয়েছে আমাদের সঙ্গে, অর্পণ মজুমদার। অর্পণ, তোমার প্রশ্নটা বলো। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা ম্যানগ্রোভ অঞ্চল কাকে বলে? ম্যানগ্রোভ অঞ্চল কাকে বলে? বেশ, তুমি শুনতে থাকো অর্পণ। শ্রেয়া, তুমিও শুনতে থাকো, তোমাদের প্রশ্নের উত্তর ম্যাডামরা দিচ্ছেন। ম্যাডাম। আচ্ছা, পশ্চিমবঙ্গ নাম কেন পূর্ব দিকে অবস্থিত? হ্যাঁ, পূর্ব দিকে তো অবস্থিত অবশ্যই। আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্র যদি আমরা দেখি তাহলে দেখব যে পশ্চিমবঙ্গ রাজ্যটি ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত। তাও পশ্চিমবঙ্গ কেন? পশ্চিমবঙ্গ এখানে বেশি মানে বঙ্গ বলতে যেখানে আমরা বাঙালিরা আছি, সমস্ত জাতির মানুষই আছেন, বিশেষত বাংলা ভাষার মানুষ যেখানে বাস করেন। এরপর আমাদের বাংলাদেশ, পূর্বতন বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গ একসঙ্গে ছিল আমাদের যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি তার আগে, বা তারপরেও কিছুদিন একসঙ্গে ছিল। পরবর্তীকালে সেই বঙ্গকে ভাগ করা হয়েছে। বঙ্গকে ভাগ করা হয়েছে দুটো ভাগে। একটা হচ্ছে পূর্ব দিকটা, যেটা সেই পূর্ব দিকটা হয়েছে বাংলাদেশ, হ্যাঁ, আর আমাদের পশ্চিম দিক যেটা মানে যেটা বর্তমানে মানে বঙ্গের যেটা পূর্ব দিক সেটা হচ্ছে পূর্ববঙ্গ মানে বাংলাদেশ, আর বঙ্গের যেটা পশ্চিম দিক সেটা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ মানে আমরা বর্তমানে যে রাজ্যে বাস করছি। ঠিক আছে, সেই জন্য ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গ পূর্ব দিকে অবস্থিত, কিন্তু নামকরণের দিক থেকে মানে বঙ্গ থেকে পশ্চিমবঙ্গ নামকরণের সাথে পশ্চিম শব্দটা যুক্ত।
আর অর্পণের প্রশ্ন ছিল, আচ্ছা অর্পণের প্রশ্ন হচ্ছে কি, অর্পণের প্রশ্ন ছিল ম্যানগ্রোভ অঞ্চল। হ্যাঁ, ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য বলতে আমাদের ভারতবর্ষের দক্ষিণ দিকে সুন্দরবন, যেটা সুন্দরবনের বেশিরভাগ অংশই বাংলাদেশে অবস্থিত, আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছুটা অংশ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। তো সেই সুন্দরবনে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ অরণ্য জন্মায়। ম্যানগ্রোভ বলতে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, গোলপাতা, এই সমস্ত অরণ্যগুলো জন্মায়, যেগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যেগুলোতে শ্বাসমূল থাকে অক্সিজেন নেওয়ার জন্য, ঠেসমূল থাকে সমুদ্রের ঢেউ প্রতিরোধ করে যাতে অরণ্যগুলো গাছগুলো দাঁড়িয়ে থাকতে পারে। সেই প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের সুন্দরবনে পাওয়া যায়। এই জন্য এই অঞ্চলটাকে আমরা ম্যানগ্রোভ মানে ফরেস্ট বা ম্যানগ্রোভ অরণ্য বলে থাকি। বিশেষত সামুদ্রিক আবহাওয়ায়, সামুদ্রিক লবণাক্ত মৃত্তিকায় এই মানে অরণ্যগুলো দেখা যায়, যেটা আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনে, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের সন্নিহিত অঞ্চলে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মূলত সেইখানেই অবস্থান করছে এই অরণ্য। ধন্যবাদ ম্যাডাম। আমার এখানে আরেকটু বলা দরকার যে এই ম্যানগ্রোভ অরণ্যটাকে অর্থাৎ সুন্দরবনকে আমরা জাতীয় মানে ন্যাশনাল পার্ক হিসেবে বলতে পারি। অর্থাৎ কারণ কি জাতীয় উদ্যান, কারণ এখানে যেহেতু আমাদের একজন পশু রয়েছেন বাঘ বিশালভাবে এবং অরণ্য রয়েছে, সেই কারণে এখানে কি হচ্ছে মানে এই পশুকেও আমাদের সংরক্ষণ করা হচ্ছে এবং অরণ্যটাকেও সংরক্ষণ করা হচ্ছে। করার জন্যই আমরা এটাকে ন্যাশনাল পার্ক হিসেবে বলতে পারি। তৃতীয় প্রশ্ন রয়েছে কমলেশ, হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েছে আমাদেরকে। কমলেশের প্রশ্ন শুনে নেব। আমার নাম কমলেশ সরকার, আমি মালদা জেলার গাজল হাজী নাকু মোহাম্মদ হাই স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মৃত্তিকা কিরূপ হয়? পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মৃত্তিকা কিরূপ হয়? আচ্ছা, তো রাঢ় অঞ্চল বলতে কোন অঞ্চলটাকে বোঝায় আমরা একটু জেনে নিই। আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে মালভূমি রয়েছে, যেটা ছোটনাগপুর মালভূমির প্রসারিত অংশ বা সম্প্রসারিত অংশ আমরা বলে থাকি, সেই মালভূমি যেখানে শেষ হচ্ছে তারপর থেকেই রাঢ় অঞ্চল শুরু, মানে ভাগীরথী হুগলি নদীর পশ্চিম দিক আর আমাদের মানে দাক্ষিণাত্য আমাদের ছোটনাগপুর মালভূমি যেটা পাদদেশ অঞ্চল, সেইখানেই রাঢ় সমভূমি অবস্থিত। তো এই অঞ্চলের মাটির বৈশিষ্ট্য কি না, এই অঞ্চলের মাটির বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে প্রধানত লাল রঙের মাটি দেখা যায়, বিশেষত ল্যাটেরাইট মৃত্তিকা, অনুর্বর হয়, জল ধারণ ক্ষমতা কম। যদি আমরা উপযুক্ত জলসেচের ব্যবস্থা করতে পারি তাহলে এখানে ফসল ফলানো যায়। আর ল্যাটেরাইট মৃত্তিকার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে সিলিকাগুলো অপসারিত হয়ে চলে যায়, লৌহ অ্যালুমিনিয়ামের অক্সাইড পড়ে থাকে, এই জন্য মাটিটার রং লাল হয়। আর যদি আমরা একটু নদী অববাহিকার দিকে যাই এই অঞ্চলে, সেখানে পলিমাটি লক্ষ্য করা যায়, সেখানে মৃত্তিকা যথেষ্ট উর্বর, কিন্তু বিশেষত রাঢ় অঞ্চলটা লাল মাটি আমাদের ল্যাটেরাইট মৃত্তিকার জন্যই বিখ্যাত। আর একটা প্রশ্ন রয়েছে মানব সরকার পাঠিয়েছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে। মানবের প্রশ্ন কি দেখে নেব। মানবের প্রশ্ন, মালদার ফজলি আম কেন বিখ্যাত? মানব সরকার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। ম্যাডাম উত্তর। মালদার ফজলি আম বিখ্যাত এই কারণে আমরা এমনিতেই জানি যে মালদাতে ভীষণভাবে আমের জন্যই বিখ্যাত। তো মালদার ফজলি আম বিখ্যাত এই কারণেই যে সাইজ এত বড় হয়, বিশেষ করে ধরো 1 কিলো বা তার বেশিও হতে পারে, 1.5 কিলো হয়ে যেতে পারে, এবং একটি মানে স্বাদেও এটা ভীষণভাবে অন্যরকম আলাদা স্বাদের হতে পারে, মানে ভালো স্বাদ, আলাদা মানে ভালো স্বাদ। সেই কারণবশতই আমরা মালদার এই ফজলি আমটাকে বিখ্যাত বলে মনে করি। এবার অ্যাসাইনমেন্টে চলে এসে আজকের যে পড়াশোনা তার ভিত্তিতে দেওয়া অ্যাসাইনমেন্ট। 1 নম্বর অ্যাসাইনমেন্ট, পশ্চিমবঙ্গের উপকূলের ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? পশ্চিমবঙ্গের উপকূলের ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? 1 নম্বর অ্যাসাইনমেন্ট। 2 নম্বর, ম্যানগ্রোভ অরণ্য বলতে কি বোঝো অথবা লবণাম্বু অরণ্য কি? 3 নম্বর, জাতীয় উদ্যান কাকে বলে? পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখো। 4, মালভূমি এলাকাতে রাতের দিকে তাপমাত্রা কমে যায় কেন? 5, পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি এবং এই নদী কোন সাগরে মিশেছে? 6 নম্বর অ্যাসাইনমেন্ট, শৈল শহর দার্জিলিং ও টয় ট্রেন এই বিষয়টি নিয়ে 10টি বাক্য লেখো। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসছি। ক্লাস 6-এর যে বিষয় রয়েছে এরপরে, অর্থাৎ এর পরের অর্ধে আমরা আলোচনা করব ক্লাস 6-এর পরিবেশ ও ভূগোল এবং সেখানে পৃথিবীর আবর্তন নিয়ে। ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।
একটা বিরতির পর জুনিয়র ক্লাসরুমের দ্বিতীয় ভাগে ফেরত এলাম। আজ ক্লাস 6-এর বিষয় হিসেবে রয়েছে পরিবেশ ও ভূগোল, যেখানে পৃথিবীর আবর্তন নিয়ে আমাদের পড়াবেন ম্যাডাম কাকলি দাস রয়েছেন, সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলে। ম্যাডাম, আপনি যদি আমাদের এই বিষয়টা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আমরা তোমাদের মানে 6-এ পৃথিবীর আবর্তন একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার আজকে আমরা দেখি একটু আলোচনা করা যায়। তো আবর্তন আমরা জানি যে মহাবিশ্বে বা আমাদের মহাজাগতিক সমস্ত বস্তুকণা প্রত্যেকে মানে কেউ স্থির নয়, প্রত্যেকে আবর্তন করছে এবং পরিক্রমণ করছে। তো সেক্ষেত্রে পৃথিবীও মহাজাগতিক বস্তুকণারই অংশ এবং পৃথিবীও আবর্তন করছে ও পরিক্রমণ করছে। তা আমরা দেখব যে কিভাবে পৃথিবী আবর্তন করছে এবং পরিক্রমণ করছে, বিশেষত আবর্তন করছে, যেহেতু আজকের টপিক আবর্তন গতি, এবং আবর্তনের ফলে কি কি পরিবর্তন পৃথিবীর উপরিভাগে হচ্ছে সেগুলো আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা জেনে নেব যে আমরা জানি পৃথিবীর দুটো গতি, একটা হচ্ছে পৃথিবী নিজেকে ঘোরাচ্ছে, এই যে নিজেকে ঘোরাচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। আর নিজেকে ঘোরাতে ঘোরাতে যদি আমি ধরে নিলাম এটা সূর্য, এখানে তো মোমবাতি অ্যালাউ নেই, তো এই যে নিজেকে ঘোরাতে ঘোরাতে পৃথিবী আবার আগের অবস্থানে ফিরে আসছে, সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে, যেটা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি। এই দুটো মেনলি পৃথিবীর গতি। তো তার মধ্যে আবর্তন গতি কি, ডেফিনেশনটা সেটা আমরা একটু আলোচনা করব। আবর্তন গতি বলতে কি বোঝায়? পৃথিবী নিজ অক্ষের ওপর, নিজ অক্ষের চারিদিকে কক্ষতলের সাপেক্ষে 66.5 ডিগ্রি কৌণিক ব্যবধানে নিজেকে অনবরত ঘোরাচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। এই পৃথিবীর অনবরত ঘোরানো তাকে আমরা বলছি আবর্তন গতি। একটু দেখে নেওয়া যাক, আমরা গ্লোবে দেখলাম এই যে পৃথিবী আবর্তন করছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ ঘোরাচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। আমরা যদি একটু চিত্রে দেখি এই পৃথিবী, আচ্ছা এখানে দুটো নতুন শব্দ পেলাম, তোমরা ক্লাস 6-এর বাচ্চারা দুটো নতুন শব্দ পেলে, একটা হচ্ছে পৃথিবীর অক্ষ কি, একটা হচ্ছে কক্ষতল কি। তো ফার্স্টে বলি অক্ষ কি। অক্ষ হচ্ছে না এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে যোগ করলে, একটা কাল্পনিক রেখার সাহায্যে যোগ করলে যা পাই তাই হচ্ছে পৃথিবীর অক্ষ। এই অক্ষের ওপর বেশ করে পৃথিবী নিজেকে ঘোরাচ্ছে। আর কক্ষতল কি, পৃথিবী আমরা যদি এই ধরে নিলাম আমাদের পৃথিবীর 4টে অবস্থান, আর এই যে পথ ধরে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। এই পৃথিবীর কক্ষপথটি যেটা 96 কোটি কিলোমিটার যার দূরত্ব, এই কক্ষপথটি যে তলে অবস্থিত সেটাকে আমরা বলছি কক্ষতল। তাহলে আমরা অক্ষ কাকে বলে দেখলাম, এই যে রেখা যার উপর বেশ করে পৃথিবী ঘুরছে সেটা হচ্ছে অক্ষ। আর কক্ষতল কাকে বলে না, কক্ষতল হচ্ছে যে কক্ষটি যে তলে অবস্থিত। তাহলে দেখো এই যে পৃথিবীর মেরু রেখা, এই যে কক্ষতলের সঙ্গে এই যে কৌণিক ব্যবধান, এটা হচ্ছে 66.5 ডিগ্রি। যদি পৃথিবী 90 ডিগ্রি কোণে থাকতো তাহলে কিন্তু পৃথিবী এইরকম হতো। তোমাদের বাড়িতে গ্লোব আছে, দেখবে সমস্ত গ্লোব কিন্তু এরকম বাঁকানো, কোনোটা এরকম স্ট্রেট থাকে না। এরকম স্ট্রেট থাকলে 90 ডিগ্রি হতো। এই যে 90 ডিগ্রি কোণ করে পৃথিবী থাকে না, পৃথিবী থাকে 66.5 ডিগ্রি কোণ করে। এই যে সেই জন্য আমাদের গ্লোবগুলো এইরকম হয়, এই 66.5 ডিগ্রি কৌণিক ব্যবধানে হেলে পৃথিবী কি করছে না নিজেকে অনবরত আবর্তন করাচ্ছে। এই হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। তো এবার আবর্তন গতি পৃথিবীর কত সময় লাগছে না, ধরো আমি ধরে নিচ্ছি এটা সূর্য। এবার তুমি এখানে দাঁড়িয়ে আছো, একটা দ্রাঘিমা রেখায় তুমি দাঁড়িয়ে আছো, তুমি এখানে পৃথিবীর সঙ্গে তুমিও আবর্তন করছো। আবর্তন করতে করতে তুমি চলে গেলে পিছনের দিকে, আবার তুমি সূর্যের সামনে এসে গেলে। এই যে পুরো সময়টাই লাগবে কত না 24 ঘন্টা। 24 ঘন্টা, এটা সূর্যের সাপেক্ষে 24 ঘন্টা, এবং এই 24 ঘন্টায় কি হয় না একদিন হয়। এই 24 ঘন্টায় হয় একদিন, এই জন্য একে বলে সৌরদিন। এখানে আরেকটা ছোট্ট বলে রাখি, নক্ষত্র দিন আছে। আমরা যদি অন্য কোনো নক্ষত্রের সাপেক্ষে পৃথিবীর আবর্তন দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু 24 ঘন্টা লাগে না, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সম্ভবত লাগে, যেটাকে আমরা নক্ষত্র দিন বলছি। কেন আমাদের সৌরদিন বড় নক্ষত্র দিনের থেকে, কেন বড় সেটা তোমরা ক্লাস 9-এ পড়বে। আচ্ছা, তো তাহলে আমরা সৌরদিন কি না একদিন হলো, 24 ঘন্টা হলো আমাদের সূর্যকে সামনে রেখে পৃথিবীর আবর্তনের। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে পৃথিবী যে ঘুরছে, পৃথিবীর গতিবেগ কি সব জায়গায় সমান? এই যে পৃথিবীর গতিবেগ সব জায়গায় সমান কিনা সেটা আমরা দেখব।
দেখো পৃথিবীর গতিবেগ কিন্তু সর্বত্র সমান নয়। কেন সমান নয়? তার কারণ হচ্ছে এই যে পৃথিবী যে ঘুরছে, ঘুরতে ঘুরতে কি না আমরা পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল যদি দেখি আর মেরু অঞ্চল যদি দেখি অক্ষরেখা বরাবর, এই যে অক্ষরেখা এটা হচ্ছে নিরক্ষরেখা, পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি নিরক্ষরেখায় 40,096 কিলোমিটার নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি। এরপর তাহলে এইখানে পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি, আবার যদি আমরা মেরুর দিকে যেতে থাকি পরিধি ক্রমশ কি হয় না কমতে থাকে, মেরুর দিকে গেলে পৃথিবীর পরিধি ক্রমশ কমতে থাকে। তাহলে তুমি যদি যে অংশটার একই সময়ে আবর্তন করতে হবে পৃথিবীকে, একই সময়ে এই অংশটাও আবর্তন করতে হবে, এই অল্প অংশটাও আবর্তন করতে হবে, তাহলে অটোমেটিক এখানকার গতিবেগ বেশি হওয়া প্রয়োজন। এই দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে গেলে গতিবেগ বেশি হওয়া মানে প্রয়োজন। এই জন্য যেখানে পরিধি বেশি সেখানে পৃথিবীর গতিবেগ বেশি। এইখানে পরিধি কত? এখানে পরিধি হচ্ছে 40,090 কিলোমিটার। তাহলে এখানে পৃথিবীর গতিবেগ হচ্ছে এই অংশটা 24 ঘন্টায় পৃথিবী আবর্তন করছে, অটোমেটিক এখানে পৃথিবীর গতিবেগ ঘন্টায় 1650 কিলোমিটার, কোনো কোনো বইয়ে 1675 কিলোমিটারও পাবে। ঠিক আছে, তাহলে এরপর যদি আমরা মেরুর দিকে যাই, ক্রমশ উত্তর মেরুর দিকে দক্ষিণ মেরুর দিকে পৃথিবীর পরিধি ক্রমশ কমতে থাকে এবং গতিবেগও কমতে থাকে। কিভাবে কমে? আমরা যদি কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখায় যাই, সেখানে ওই 36,700 এরকম সামথিং কিলোমিটার পৃথিবীর পরিধি, এবং সেখানে আমরা দেখব পৃথিবীর গতিবেগও কম, প্রায় ওই 1550 কিলোমিটার। আমাদের কলকাতার অক্ষরেখা কত? কলকাতার অক্ষরেখা হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট উত্তর। সেখানে পৃথিবীর আবর্তন বেগ পার ঘন্টা, এটা প্রত্যেকটা ঘন্টা কিন্তু, হ্যাঁ, কিলোমিটার পার আওয়ার, পার ঘন্টায় 1540 কিলোমিটার কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ। আবার যদি আমরা সুমেরু বৃত্তের কাছে যাই, কুমেরু বৃত্তের কাছে যাই, যেখানে পৃথিবীর পরিধি আরো অনেক কমতে থাকে, প্রায় 15,000-16,000 কিলোমিটার, সেই অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগও অনেক কম, ঘন্টায় প্রায় ওই 666 কিলোমিটার বা 700 কিলোমিটার এইরকম। তাহলে আমরা প্লেস টু প্লেস দেখছি পৃথিবীর আবর্তনের সঙ্গে সঙ্গে কি না প্লেসটা যত যত মেরুর দিকে যাচ্ছে আবর্তন বেগ কমতে থাকে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দিন রাত্রি। তো আবর্তনের সঙ্গে সঙ্গে কিভাবে দিন রাত্রি হচ্ছে, এই সূর্য আর এই পৃথিবী, দেখো যে দিকটা সূর্যের দিকে আছে সেদিকটা আলোকিত, পৃথিবীর এই অর্ধাংশ আলোকিত, এই অর্ধাংশ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। তার মানে আমি যদি এটা সূর্য ধরি, তুমি এই দিকটা, এই অর্ধেকটা, এটা গোলক তো পৃথিবী, তাহলে এই অর্ধেকটা সূর্যের দিকে আছে, তার মানে তুমি আলোকিত অংশের দিকে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো। এই যে আমার ভারতবর্ষ, এই যে ভারতবর্ষ, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তার মানে আমি সূর্যের দিকে আছি, তার মানে আমার এখানে কি না এখানে দিন। ঠিক আছে, এরপর আমি চলে গেলাম অপোজিটে, মানে সূর্যের বিপরীতে, তার মানে সেখানে কি হলো না রাত। আর তাহলে আমাদের হলো দিন রাত। এবার যদি আমি বলি যে এই যে ভারতবর্ষ আমি সূর্যের দিকে আছি, আমি এখান থেকে চলে গেলাম এইভাবে। আচ্ছা, আরেকটা এখানে টার্ম বলি, ছায়াবৃত্ত। আচ্ছা, এই তো সূর্য, তাহলে এই যে দেখতে পাচ্ছ আলোকিত এবং মানে এই অংশটা আলোকিত, অপোজিটটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন অংশ, এই দুটো অংশের মাঝ বরাবর একটা সীমারেখা থাকে, এই যে সীমারেখা, এটা আলোকিত অংশ, এটা অন্ধকারাচ্ছন্ন এই অংশ, এই সীমারেখাকে বলা হয় ছায়াবৃত্ত। তাহলে পৃথিবীর আলোকিত অংশে আমি আছি, এই যে আমার ভারতবর্ষ আমি আছি, আমি আলোকিত অংশ থেকে গেলাম, গিয়ে আস্তে আস্তে এখানে পৌঁছলাম ছায়াবৃত্তের কাছে, আলোকিত অংশ অতিক্রম করলাম, করার পরে সন্ধে হলো। ঠিক সন্ধ্যের সময় তারপর পর একটা মৃদু আলোক প্রভা দেখা যায় আকাশে, যেটাকে আমরা বলি গোধূলি, বিকেলের দিকে দেখবে একটা গোধূলি আলো আমরা বলি গোধূলি। তাহলে আমরা দিন পড়লাম, রাত পড়লাম, গোধূলি পড়লাম, সন্ধে পড়লাম, আবার আমি চলে গেলাম পিছনে, একেবারে সূর্য যেদিকে আছে তার অপোজিটে, এই অংশে হবে কি মধ্যরাত্রি, রাত্রি 12টা। আমি ঠিক এই অংশটা ক্রস করে চলে এলাম অপোজিটে এই দিকে, মানে আমি ছায়াবৃত্তের আলোকিত অংশে ঢুকবো, অর্থাৎ আমার সকাল হবে। ঠিক সকালের আগে আগে একটা হালকা আলো দেখা যায়, যেটাকে আমরা বলি উষা। তাহলে আমরা কতগুলো পড়লাম, উষা, গোধূলি, দিন, রাত্রি। আর ঠিক যে দ্রাঘিমা রেখায় তুমি আছো সেটা যখন সূর্যের সোজাসুজি থাকে তখন সেখানে হয় মধ্যাহ্ন। ঠিক আছে, আবার অপোজিটে যেখানে চলে যাচ্ছি, যেখানে সূর্যের একেবারে বিপরীতে থাকে, সেখানে হয় মধ্যরাত্রি। মধ্যাহ্ন মানে দুপুর 12টা, আর মধ্যরাত্রি মানে হচ্ছে মানে 12টা নুন, আর মধ্যরাত্রি মানে হচ্ছে রাত্রি 12টা।
একেবারে আমরা সূর্যের অপোজিটে। এরপর এইখানে দুটো শব্দ আছে তোমাদের বইয়ে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে পিএম। তো এম আর পিএম বলতে কি বোঝায়? অ্যান্টি মেরিডিয়ান আর পোস্ট মেরিডিয়ান। তো এক্ষেত্রে অ্যান্টি মেরিডিয়ান কি? অ্যান্টি মেরিডিয়ান হচ্ছে এই যে মধ্যাহ্ন, মধ্যাহ্ন মানে দুপুর 12টার, অ্যান্টি মানে কি? অ্যান্টি মানে হচ্ছে আগে, ঠিক আছে? আর পোস্ট মেরিডিয়ান মানে পরে, মানে মেরিডিয়ানের পরে, মানে আমি যে দ্রাঘিমা রেখাটা আছে, যেমন কলকাতা যে দ্রাঘিমা রেখায় আছে, এখন দুপুর 12টা যদি কলকাতাতে বাজে, এই দুপুর 12টার আগে আর দুপুর 12টার পরে, মানে দুপুর 12টার আগে মানে কি সেই রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়, এটাকে আমরা বলছি এএম। আবার ঠিক দুপুর 12টা আমি সূর্যের সামনে এলাম, আমার কলকাতা সূর্যের সামনে এলো, তারপর রাত্রি 12টা, মানে আমরা এলাহাবাদ সূর্যের সামনে এলো, তারপর রাত্রি 12টা পর্যন্ত সময়কে আমরা কি বলছি? না পিএম, পোস্ট মেরিডিয়ান। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে যাব একটুখানি যে আমাদের এই যে আমাদের যে পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, ঘুরতে ঘুরতে কোন অংশগুলো সবার আগে সূর্যের কাছে আসে? ধরো আমাদের ভারতবর্ষের কথাই আমি দেখি, আমাদের ভারতবর্ষের ম্যাপটা। তো ভারতবর্ষে যদি আমরা দেখি, ভারতবর্ষের রাজ্যগুলোর মধ্যে ভারতবর্ষের একেবারে পূর্ব দিকে আছে কি? অরুণাচল প্রদেশ, পশ্চিম দিকে আছে গুজরাট। তাহলে আমার সূর্য যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাহলে পূর্ব দিকের দেশগুলোতে আগে সূর্যোদয় হবে। তার মানে আগে কোন রাজ্যে সূর্যোদয় হবে? আগে অবশ্যই অরুণাচল প্রদেশে সূর্যোদয় হবে, তারপরে আমাদের এলাহাবাদ যাবে, তারপরে আস্তে আস্তে ভারতবর্ষের পশ্চিম দিকটা সূর্যের সামনে আসবে, মানে গুজরাটে সবার শেষে সূর্যোদয় হবে। এই জন্য তোমরা যখন আমাদের ওই নিউ ইয়ার সেলিব্রেট করো, আমরা যখন ভারতবর্ষে নিউ ইয়ার সেলিব্রেট করি, তার অনেক আগে যেগুলো পূর্ব দিকের দেশ, অস্ট্রেলিয়া বলো, জাপান বলো, ওরা নিউ ইয়ার সেলিব্রেট করে। আবার যেগুলো পশ্চিম দিকের দেশ, যেমন আমেরিকা, এরা কিন্তু আমাদের থেকে অনেক পরে নিউ ইয়ার সেলিব্রেট করে। সেই জন্য পূর্ব দিকের দেশগুলোতে সবসময়ই সূর্যোদয় এবং সূর্যাস্ত আগে হয়, এবং পশ্চিম দিকের দেশগুলোতে সবসময় সূর্যোদয় এবং সূর্যাস্ত পরে হয়। ম্যাডাম, প্রথম প্রশ্নটা নিয়ে নিই এবার। ঠিক আছে। প্রথম প্রশ্ন পাঠিয়েছি জলপাইগুড়ি জেলা স্কুল থেকে সমর্পণ সরকার। সমর্পণের প্রশ্ন, পৃথিবীর আবর্তন বলতে কি বোঝো? আচ্ছা, এই প্রশ্নটা শুরুতেই আমরা আলোচনা করেছি, পৃথিবীর আবর্তন বলতে কি বোঝো, তাও একটুখানি ছোট্ট করে বলে দিই। পৃথিবীর নিজ অক্ষের ওপর নিজেকে পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত পাক খাওয়াচ্ছে 24 ঘন্টায় একবার, সেই অনবরত পাক খাওয়ানোকে বলা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। নিজ অক্ষের ওপর বেশ করে নিজেকে ঘোরানো, এই যে পৃথিবী ঘুরছে, তার মানে এটা হচ্ছে পৃথিবীর আবর্তন। ওকে, দ্বিতীয় প্রশ্ন নিয়ে নিই ম্যাডাম। কোরিওলিস বল কি? রূপম মুখার্জি প্রশ্ন করেছে রামপুরহাট জেল বিদ্যাভবন থেকে। প্রশ্নের উত্তর অর্পিতাদির কাছ থেকে নেব, নদিয়া থেকে রয়েছেন আমাদের সঙ্গে। আরেকবার দেখে নিই রূপমের প্রশ্ন। রামপুরহাট জেল বিদ্যাভবন থেকে বীরভূমের, কোরিওলিস বল কি? এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য সরাসরি চলে যাব অর্পিতা গুপ্তের কাছে, নদিয়াতে বিধানচন্দ্র মেমোরিয়াল গার্লস স্কুলে। কোরিওলিস বল কি? একটু সংজ্ঞাটা বলে দিই। কোরিওলিস বল হচ্ছে পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্ভূত এমন একটা শক্তি, যার প্রভাবে ভূপৃষ্ঠের ওপর অবস্থিত যে কোনো গতিশীল বস্তুর দিক বিক্ষেপ ঘটে। এখন এই সংজ্ঞাটাকে এবার একটু আমরা ভেঙে ভেঙে বুঝি। পৃথিবী তার জন্মের মুহূর্ত থেকে সূর্যকে সামনে রেখে পশ্চিম থেকে পূর্বে নিজের অক্ষের চারদিকে ক্রমাগত ঘুরে চলেছে। আমরা এই গতিটাকে কি বলি? এই গতিটাকেই আমরা আবর্তন গতি বলি। কেমন? আচ্ছা, এই আবর্তন গতির ফলে পৃথিবী পৃষ্ঠের ওপর একটা কেন্দ্র বহির্মুখী শক্তির উদ্ভব ঘটে। এই শক্তিটাই কিন্তু কোরিওলিস শক্তি। এর নামকরণ এরকম কেন করা হয়েছে? কোরিওলিস শক্তি কেন নাম হয়েছে? তার কারণ হচ্ছে 1835 সালে একজন ফরাসি গণিতবিদ, তার নাম হচ্ছে গ্যাসপার্ড গুস্তাভ দ্য কোরিওলিস, তিনি প্রথম এই শক্তিটার আবিষ্কার করেন। সেই জন্য তাঁর নাম অনুসারেই এই শক্তিটার কোরিওলিস শক্তির নাম হয়েছে। এখন ভূপৃষ্ঠের ওপর এর কিছু প্রভাব আছে বা কিছু বৈশিষ্ট্য আছে, একটু ছোট্ট করে সেটাও তোমাদের বলে দিই। সেটা হচ্ছে কি, যে পৃথিবী পৃষ্ঠের ওপর যে কোনো প্রবাহমান বস্তু বা গতিশীল বস্তুর দিক বিক্ষেপ ঘটে এই শক্তির ফলে। কেমনভাবে দিক বিক্ষেপ ঘটে? না, যে কোনো গতিশীল বস্তু সে সোজা পথে, উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধে যখন প্রবাহিত হয়, তখন সে সোজা পথে প্রবাহিত হতে পারে না। উত্তর গোলার্ধে সামান্য ডান দিকে বেঁকে আর দক্ষিণ গোলার্ধে সামান্য বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। কেমন? যে কারণে ভূপৃষ্ঠের ওপর বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোত তারা কিন্তু উত্তর গোলার্ধে সোজা পথে প্রবাহিত হতে পারে না, একটু ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, আর দক্ষিণ গোলার্ধে একটু বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। কেমন?
আরেকটা জিনিস মনে রাখবে, এই কোরিওলিস শক্তি কিন্তু কেবলমাত্র প্রবাহমান বস্তুর ওপরই কাজ করে। আর প্রবাহমান বস্তুর ওপর কিভাবে কাজ করে? কেবল তাদের গতিবিক্ষেপ ঘটায়, গতি বেগের কিন্তু কোনো তারতম্য ঘটায় না। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এক ছাত্রী রয়েছে, মৌপর্ণা কুণ্ডু। মৌপর্ণা, বলো তোমার কি প্রশ্ন। মৌপর্ণা সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হলো। আরেকজন কোনো ছাত্র বা ছাত্রী বন্ধু রয়েছে। নমস্কার, কে রয়েছে টেলিফোন লাইনে? হ্যালো, না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হলো। আচ্ছা, তৃতীয় প্রশ্নের দিকে নজর দিই ম্যাডাম। আরেকটি প্রশ্ন এসছে, স্থানীয় সময় ও প্রমাণ সময় কিভাবে নির্ধারণ করা হয়? এই প্রশ্ন আমাদেরকে পাঠিয়েছে দীপস্মিতা পাল, চাকদা বসন্ত কুমারী বালিকা বিদ্যালয় থেকে। শিল্পা চক্রবর্তী, আজকে আমার প্রশ্ন হলো সৌর দিন আর সৌর বছর কি? সৌরদিন সৌর বছরের প্রশ্ন ছিল না ম্যাডাম, কোনো কারণে এটা ভুল প্লে হলো। আমাদের প্রশ্ন ছিল স্থানীয় সময় ও প্রমাণ সময় কিভাবে নির্ধারণ করা হয়। দীপস্মিতার প্রশ্ন, স্থানীয় সময় এবং প্রমাণ সময় কিভাবে নির্ধারিত হয়। আচ্ছা, আমরা ওই যে আগেই বললাম একটা মোমবাতি হলে তোমাদের সুবিধে হতো দেখাতে। আমি যদি এটাকে মোমবাতি ধরে নিই, কিন্তু এত আলো তো এটা ঠিকঠাক মানে। ওকে ম্যাডাম, এক মিনিট, আমি আরেকবার একটু প্রশ্নটা শুনিয়ে নিই। সম্ভবত দীপস্মিতার প্রশ্নটাই প্লে হয়নি, অন্য কোনো প্রশ্ন প্লে হয়েছিল। আরেকবার শুনে নিই কার প্রশ্ন ছিল, কি প্লে হলো। হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্ন। নমস্কার, আমি ঘাটার বসন্ত কুমারী গার্লস হাই স্কুলের ছাত্রী। আমার নাম শিল্পা চক্রবর্তী। আজকে আমার প্রশ্ন হলো সৌর দিন আর সৌর বছর কি? সৌর বছর হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্ন। ম্যাডাম যদি একটু উত্তর দেন। হ্যাঁ, সৌরদিন আর সৌর বৎসর কি আমরা সেটা জেনে নেব। আচ্ছা, এই যে এখানে দেখলাম আমরা পৃথিবী আবর্তন করছে নিজ অক্ষের চারিদিকে 24 ঘন্টায় সূর্যের সাপেক্ষে। ঠিক আছে, সূর্যের সাপেক্ষে পৃথিবী 24 ঘন্টায় 24 ঘন্টায় একবার পূর্ণ আবর্তন করছে সূর্যের সাপেক্ষে। এই জন্য এটাকে বলা হয় সৌরদিন। সেই 24 ঘন্টায় একদিন ধরা হয়, তাই এটা সৌরদিন। সৌরদিনের সাথে সৌর বৎসর কি? এই যে দেখো পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। আমরা শুরুতেই বলেছি এই কক্ষপথে পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে একবার পরিক্রমণ করে আসছে সূর্যের চারিদিকে। তো একবার পরিক্রমণ করে আসছে সূর্যের চারিদিকে পৃথিবীর এই অবস্থান থেকে এখানে আসতে সময় লাগছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, যেটাকে আমরা 1 বছর ধরছি। সূর্যের সাপেক্ষে আমাদের এই 1 বছর হচ্ছে বলে এটাকে আমরা বলছি সৌর বৎসর। ম্যাডাম, তৃতীয় প্রশ্ন নিয়ে যে প্রশ্নের কথা বলছিলাম দীপস্মিতার, স্থানীয় সময় ও প্রমাণ সময় কিভাবে নির্ধারণ করা হয়? চাকদা বসন্ত কুমারী বিদ্যালয়ের থেকে ওখানকার ছাত্রী দীপস্মিতা পাল। স্থানীয় সময় এবং প্রমাণ সময় আমি একটুখানি স্থানীয় সময়টা বলি। ধরো তুমি আছো কলকাতায়, কলকাতার দ্রাঘিমা 22 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তো তোমার এই দ্রাঘিমা রেখাটায় যখন সূর্য মাথার ওপর থাকে মানে দুপুর 12টা, সেটা তোমার স্থানীয় সময়, লোকাল টাইম। মানে পৃথিবীর যে দ্রাঘিমা রেখাটা যখন সূর্যের সামনে আসে সেখানে দুপুর 12টা মাথার উপর সূর্য অবস্থান করে, সেটাকে আমরা বলছি স্থানীয় সময়। কিন্তু এবার ধরো আমরা ভারতবর্ষের কথা যদি ধরি, ভারতবর্ষের ম্যাপটা একটু ইন্ডিয়া, তো ভারতবর্ষের কথা আমরা যদি ধরি, ভারতবর্ষের পূর্ব দিকে আছে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের এখানে যখন সূর্য মাথার উপর আছে আমরা বলবো আমাদের সময় দুপুর 12টা। মহারাষ্ট্রে যারা আছে তাদের ওখানে সূর্য যখন মাথার উপর তারা বলবে আমাদের সময় দুপুর 12টা। তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে এটা ক্যাওস হবে। এরকম পৃথিবীর প্রত্যেকটা দেশে, এই জন্য আমরা ডিসাইড করে নিয়েছি যে প্রত্যেকটা দেশের মাঝ বরাবর যে দ্রাঘিমা রেখাটা গেছে সেই দ্রাঘিমা রেখায় যখন সূর্য মাথার উপর আসবে তখন সেই সমগ্র দেশের সময় দুপুর 12টা, এবং প্রত্যেকটা রাজ্য সেই সময় মান্য করবে। দেশের ট্রেন চলাচল, বিমান চলাচল সেই সময় অনুযায়ী হবে। সেই দ্রাঘিমা রেখাটা, দেশের মাঝখানে দ্রাঘিমা রেখাটাকে বলা হচ্ছে প্রমাণ দ্রাঘিমা। আর সেই প্রমাণ দ্রাঘিমা রেখায় যখন দুপুর 12টা তখন সমগ্র দেশের দুপুর 12টা। সেই অনুযায়ী যে সময় প্রমাণ দ্রাঘিমার যে সময় সেটাকে বলা হচ্ছে প্রমাণ সময়। আমরা যদি ভারতবর্ষের একটু দেখি, ভারতবর্ষের মানচিত্র, আমরা ভারতবর্ষের পূর্ব দিকে গুজরাট, যেটা 60 বোধহয় 8 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে আমাদের একেবারে পশ্চিম দিকে যদি চলে যায় অরুণাচল প্রদেশ, সেটা হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। ওকে, তো এই দুটো ভারতবর্ষের পশ্চিম দিকে সীমারেখা, পূর্ব দিকে সীমারেখা। তাহলে এই দুটোর যদি আমি ভারতবর্ষের মাঝখানের দ্রাঘিমা রেখা নির্ণয় করতে চাই, কি করবে? দুটোকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দিলে ভারতবর্ষের মাঝখানে দ্রাঘিমা রেখার মান আসবে। এটা ওই 82 ডিগ্রি 46 মিনিট আসে পূর্ব। তো সেটাকে আমরা একটা রাউন্ড ফিগার ধরে নিই, যেটা হচ্ছে 86 ডিগ্রি 30 মিনিট ইস্ট। এটাকে ধরে নিই 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, মানে যেটা এলাহাবাদের উপর দিয়ে কল্পনা করা হয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের প্রমাণ
দ্রাঘিমা রেখা। তাহলে এই প্রমাণ দ্রাঘিমা রেখায় যখন সূর্য মাথার উপর কিরণ দেয় তখন এখানে দুপুর 12টা, তখন আমাদের সমগ্র ভারতবর্ষের সময় হচ্ছে দুপুর 12টা। তো এটা হচ্ছে প্রমাণ সময়। আর আর যে সমস্ত দেশগুলো অনেক চওড়া হয়, ধরো যেখানে অনেক 10 ঘন্টা 12 ঘন্টা সময়ের ডিফারেন্স হয়ে যায়, যেমন রাশিয়া, আমেরিকা, পূর্ব দিকের সাথে পশ্চিম দিকের অনেক সময়ের ডিফারেন্স হয়ে যায়, তখন সেখানে কি করা হয় না, তখন সেখানে আমরা যেটা করি কয়েকটা প্রমাণ দ্রাঘিমা, রাশিয়ার ক্ষেত্রে 11টা প্রমাণ দ্রাঘিমা রেখা, আমেরিকার ক্ষেত্রে 6টি প্রমাণ দ্রাঘিমা রেখা, তার মধ্যে 4টি ওদের মূল ভূখণ্ডের মধ্যে ধরি, এবং একটা নির্দিষ্ট এলাকা ঠিক করা থাকে যে এলাকাটি ওই দ্রাঘিমা, ওই প্রমাণ দ্রাঘিমার সময় অনুযায়ী কাজকর্ম পরিচালনা করা হয়। এই হচ্ছে স্থানীয় সময়, প্রমাণ সময় এবং ওদের মধ্যে পার্থক্য। এবার এই চ্যাপ্টারের অ্যাসাইনমেন্টে চলে আসি ম্যাডাম। অ্যাসাইনমেন্টের প্রশ্ন এক এক করে বলে যাই। প্রথম প্রশ্ন 1 নম্বরের জন্য, পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে রয়েছে? 2 নম্বর প্রশ্ন, ভারতে প্রমাণ সময় কোন দ্রাঘিমা রেখা অনুযায়ী ঠিক করা হয়? প্রশ্নের মান 1। প্রশ্ন 3, উষা ও গোধূলি বলতে কি বোঝায়? প্রশ্নের মান 2। অ্যাসাইনমেন্ট 4, ছায়াবৃত্ত কাকে বলা হয়? প্রশ্নের মান 2। অ্যাসাইনমেন্ট 5, সূর্যের দৈনিক আপাত গতি বলতে কি বোঝায়? প্রশ্নের মান 2। অ্যাসাইনমেন্ট 6, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে যে কোনো 3টি পার্থক্য লেখো। প্রশ্নের মান 3। এবং অ্যাসাইনমেন্ট 7, আন্তর্জাতিক তারিখ রেখাকে পৃথিবীর কোন কোন অংশে বাঁকিয়ে কল্পনা করা হয়েছে এবং কেন? প্রশ্নের মান 3। আমাদের ক্লাস 5 এবং ক্লাস 6-এর আজকের বিষয় শেষ হলো। ধন্যবাদ কাকুলিদি এবং মিনুদি দুজনকেই আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য জুনিয়র ক্লাসরুমের পড়া। আজকের জুনিয়র ক্লাসরুম এখানেই শেষ করছে। আগামীকাল জুনিয়র ক্লাসরুমে তোমাদের পরের ক্লাস 7 এবং 8-এর জন্য আগামীকাল সকাল 10টায় সপ্তম এবং অষ্টম শ্রেণীর বিষয় হিসেবে থাকছে স্বাস্থ্য ও পরিবেশ। সপ্তম শ্রেণীর টপিক থাকছে জাতীয় সংহতি এবং জাতীয় সংহতি রক্ষায় শরীর শিক্ষার ভূমিকা ও দেহভর সূত্র। আর অষ্টম শ্রেণীর টপিক হিসেবে থাকছে বিদ্যালয়ের স্বাস্থ্যবিধান ও স্বাস্থ্য শিক্ষার প্রসার। তোমাদের প্রশ্ন আগামীকালের জন্য আমাদের কাছে আজকেই পাঠিয়ে দিতে পারো। দুপুর 1টার মধ্যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই মুহূর্তে যাচ্ছে 9434324078 নাম্বারে। এছাড়া ইমেলও করতে পারো grclassroom2020@gmail.com। আগামীকাল আমাদের প্রোগ্রাম চলাকালীন সরাসরি এসেও তোমাদের প্রশ্ন করতে পারো তোমরা টেলিফোন লাইনে, যেমন অনেক ছাত্র বা ছাত্রী বন্ধুই করছে। 0334059420 এবং 0340594023 নাম্বার এসে তোমাদের প্রশ্ন জানাতে পারো। আগামী শনিবার জুনিয়র ক্লাসরুমে আমাদের কি থাকছে একবার জানিয়ে দিই। পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের জন্য জুনিয়র ক্লাসরুমে আগামী শনিবার ক্লাসের ব্যবস্থা হয়েছে। সকাল ঠিক 10টায় পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর বিষয় হিসেবে থাকছে স্বাস্থ্য ও শরীর শিক্ষা। পঞ্চম শ্রেণীর টপিক পুষ্টি ও পুষ্টিকর খাদ্য, আর ষষ্ঠ শ্রেণীর টপিক ভারতের জাতীয় পতাকা ও তার ব্যবহার বিধি। জুনিয়র ক্লাসরুম আজকের মতো এখানে শেষ করছি। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।